দর্শক দেখছিলেন দেশ বিশেষ সবশেষ খেলার খবরগুলো। আমরা বলছিলাম আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটের নিয়ে যত আলোচনা যত ঘটনা বাংলাদেশ নিয়ে সবকিছু আলোচনা করবো। আমাদের সাথে আছেন সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন, শুরুতেই যদি বলি যে প্রথমে একটু দেখতে চাই যে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনাল আজ মেয়েদের একটা ট্রফি জয়ের সুযোগ রয়েছে কিন্তু ভারতকে হারিয়ে, এই দলকে হারিয়ে। মেয়েরা কিন্তু আমরা যতটুকু দেখি যে আসলে আমরা অতটা ফোকাস না করলেও মেয়েরা কিন্তু তাদের সফলতাটা কিন্তু নিয়ে আসছে। তো এই জায়গাটা আপনাকে কিভাবে আসলে মানে আশা দেখায় আরো সামনের দিকে? ডেফিনেটলি সব ক্ষেত্রে দেখবেন মেয়েরা যতদিন যাবত এই স্পোর্টসটার প্রতি ইনভলভ বা খুব জোরদারভাবে আমরা স্পোর্টসটা শুরু করেছি মেয়েদের ক্রিকেটটা, খুব অল্প সময়ের মধ্যে সাকসেসটা কিন্তু অনেক বেটার। যদি দেখেন ছেলেদের আগে আমরা কিন্তু এশিয়া কাপ মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, সেম ওয়েতে এটাও যদি আমরা একটা বড় উপলক্ষ যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারে। সেমিফাইনাল ম্যাচটাও কিন্তু খুব বেশি রান করে নেই বাংলাদেশের মেয়েরা, কিন্তু তারপরে কিন্তু খুব ভালোভাবেই পাকিস্তানকে বিট করেছে। ডেফিনেটলি একটা বড় অপরচুনিটি। তবে এই ক্ষেত্রে আমি একটু বলবো যে মেয়েদের যেই স্ট্রাকচার আমাদের ক্রিকেটটা আছে এটা একটু রিফাইন করতে হবে। বিকজ অফ দেখেন ওইরকম ডিভিশনগুলিতে কিন্তু ওরকম ক্রিকেট হয় না, বা ডিস্ট্রিক্টগুলিতে মেয়েদের লিগ হয় না, বা ঢাকা লিগ হয়, বা যে ওয়েতে হওয়ার দরকার আরেকটু গোছানোভাবে ফার্স্ট ক্লাস ক্রিকেট হওয়া উচিত। ডিভিশনগুলি খেলা হচ্ছে, ডিস্ট্রিক্টগুলি খেলা হচ্ছে, তাহলে অনেক প্লেয়ার অপরচুনিটি বাড়বে, প্লেয়ারদের কোয়ান্টিটি বাড়বে, কোয়ালিটি বাড়বে। ডেফিনেটলি কম্পিটিশন যত খেলবে, ম্যাচ খেলবে, এই জায়গাগুলিতে আরও যে নজর দিয়ে আমরা ডেফিনেটলি মেয়েদের ক্রিকেটে কিন্তু সাকসেস পাওয়ার সুযোগ আছে অনেক বেশি। আমরা কি একটু মানে নজর আন্দাজ করি কিনা আসলে মেয়েদের ক্ষেত্রে? আমরা যদি দেখি যে বাংলাদেশে একটা মাত্র এশিয়া কাপ, সেটা কিন্তু মেয়েদের দ্বারাই আসলে আমরা অর্জন করেছি। আরও একটা এখানেও যদি বলি যে মেয়েরাই অর্জন করছে, তো সেই জায়গায় কি বিসিবি নতুন কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা? না, অবশ্যই আমি যেটা বললাম যে ডেফিনেটলি সব কিছুরই গুরুত্ব দেবে। একটা না, গুরুত্ব যে দেয় নাই বিসিবি, একটা সময় ছিল মেয়েদের ক্রিকেটে কিন্তু ফ্যাসিলিটিস বলেন, মেয়েদের বেতন কাঠামো বলেন, কোনো কিছুতেই কোনো একটা আপ টু দ্য মার্ক স্ট্যান্ডার্ড ছিল না। যেই বাড়িটি কিন্তু সময়ের সাথে সাথে মেয়েদের ফ্যাসিলিটিসগুলি বেড়েছে, গুরুত্ব অবশ্যই দিচ্ছে, কিন্তু আরও গুরুত্ব দিতে হবে। যেই জায়গাটা বলে খেলার অপরচুনিটি মেয়েদের বাড়াতে হবে, মেয়েদের ফাইন্যান্সিয়ালি মানে সলভেন্সি করার জন্য যে ইনভলভ হবে, স্পোর্টসের প্রতি ইনভলভ হবে, এটার প্রতি ইন্টারেস্টটা গ্রো করতে হবে। যে হ্যাঁ, লিগ খেললে তারা একটা ফাইন্যান্সিয়ালি বেনিফিট হবে, এরকম ইনভলভ যদি পেশা হিসেবে ক্রিকেটটাকে নেওয়ার মতো অপরচুনিটি তৈরি করতে হবে, তাহলে হয়তো বেশি ইনভলভ হবে। তখন হয়তো আমাদের ভালো কোয়ালিটি প্লেয়ার সংখ্যা বাড়বে। তখন এখন যদি আমার কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা কিন্তু খুব বেশি না মেয়েদের। যেই সাকসেসটা আপনি দেখবেন লিমিটেড কিছু প্লেয়ার আছে, এরাই কিন্তু ঘুরে ফিরে খেলছে। যে জায়গাটা কোয়ান্টিটি অনেক বাড়াতে হবে। বাড়াতে হলে কি হবে, যে বাড়াতে গেলে আমাদের করতে হবে যেটা হলো ডিভিশনাল ক্রিকেট করতে হবে, ডিস্ট্রিক্ট ক্রিকেট করতে হবে, মেয়েদের লিগ যত বেশি অপরচুনিটি তৈরি করতে হবে। ডিস্ট্রিক্টগুলিতে মেয়েরা যদি নিয়মিতভাবে এই খেলার অপরচুনিটিটা পায়, লিগ খেলার অপরচুনিটি পায়, প্র্যাকটিসের অপরচুনিটি পায়, ডেফিনেটলি এই জায়গায় তখন এই গুরুত্বটা বাড়বে। এই সুযোগটা কিন্তু মেয়েরা নিজেরা ক্রিয়েট করে নিয়েছে তাদের পারফরমেন্সের দিয়েই, কিন্তু তাদের ফ্যাসিলিটি যেগুলি বললেন এগুলি কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করেছে তাদের পারফরমেন্স দিয়েই। আমার মনে হয় তাদেরকে আমরা যদি অপরচুনিটি তৈরি করে দিই, এটা আরও বেটার জায়গায় যাবে। এবার যদি একটু ছেলেদের খেলায় আসি, জানেন যে কালকে থেকে শুরু হচ্ছে বিসিএল। আমরা দেখেছি আসলে এটা কিন্তু রেয়ার একটা মোমেন্ট যে গতকালে দেখলাম যে 4 জায়গায় কিন্তু বাংলাদেশের যে কোচরা রয়েছেন, জাতীয় দলের কোচরা কিন্তু তারা পৌঁছে গেছেন এবং তাদের খেলা দেখছেন। এই জিনিসটা কি যে আসলে সামনে যে ওয়ানডে বিশ্বকাপ, সেটাকে কেন্দ্র করেই কি এতটা গুরুত্ব দিচ্ছে কিনা? অবশ্যই, কারণ দেখেন আমরা একটা কিন্তু মিস করে ফেলেছি, টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা আমরা মিস করেছি। এটা একটা বিশাল মাইনাস পয়েন্ট আমাদের জন্য বলবো। এর রিকভারি করার জন্য ক্রিকেট বোর্ড অদম্য কাপ যেটা করেছিল, এই খেলাগুলি কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলেছে। খুব সীমিত সময়ের মধ্যে 3টা দল করে যেই ক্রিকেটটা করেছে, বেশ ভালো এক্সাইটিং ক্রিকেট হয়েছে, ভালো ক্রিকেট হয়েছে। এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে। সেম ওয়েতে আমাদের কিন্তু নেক্সট টার্গেট ডেফিনেটলি 50 ওভার্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সামনে আছে, এর প্রিপারেশন। এখানে বেস্ট প্লেয়ারগুলি খেলবে, বেস্ট অপরচুনিটি। অবশ্যই এটা একটা প্লেয়ারদের জন্য বড় অপরচুনিটি, আমাদের ক্রিকেটের জন্য বড় অপরচুনিটি। এখানে পারফর্ম করে প্লেয়ারদের নিজেদের তৈরি করা, যারা ন্যাশনাল টিমে আছে তারা তো নিজেদের পারফরমেন্সটা আপডেট করতে চেষ্টা করবে। সেম ওয়েতে যারা টিমের বাইরে আছে তারা চেষ্টা করবে এখানে পারফর্ম করে কীভাবে মূল দলে আসা যায়। সেই ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি, একটা প্ল্যাটফর্ম বলবো এই টুর্নামেন্টটা। এবং একসাথে যদি দেখি যে আমরা বর্তমান সময়ে যদি মাঠের ক্রিকেটের চেয়ে কিন্তু মাঠের বাইরের খেলাটা মনে বেশি জমেছে, এরকম মনে হয়। আপনি দেখবেন যে গেল পরশুদিনই কিন্তু কোচ সালাউদ্দিন কিন্তু বলেছেন যে সাবেক যে উপদেষ্টা ছিলেন তিনি আসলে সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপ না খেলার বিষয়ে, এবং 2জন ক্রিকেটার নাকি কোমায়ও চলে গেছেন, এরকম হয়েছে। কিন্তু আমরা তখন দেখেছি না, তারা এইরকম কিছু না, তারা নিজেদের কাছে মনে হয়েছে যে দেশ আগে তারপরে খেলা।
আপনার কাছে কি মনে হয় আসলে বিষয়টা কি সাংঘর্ষিক কিনা? সবাই যখন কথা বলি সবাই একটু চিন্তা করবে, মানে কথা বলার আগে যার এগেনস্টে বলছি বা যেটাই বলছি রেসপেক্ট নিয়ে কথা বলা উচিত আমার মনে হয় সবার ক্ষেত্রেই। আমি বলছি এই অনেক কথাবার্তা হচ্ছে, আপনারা জানেন এই বোর্ড ডাইরেক্টর বলছেন, ক্রীড়ামন্ত্রীকে নিয়ে বলছে, বিভিন্ন কথা বিভিন্ন হচ্ছে, সবাই যার যার জায়গা থেকে যদি রেসপেক্ট, কাকে কথা বলতে রেসপেক্ট নিয়ে, দায়িত্ববোধ নিয়ে রেসপেক্ট নিয়ে কথা বলি তাদের ভালো হয়। এই ইস্যুটা মনে হয় ডেফিনেটলি সবার আগে দেশ, এটা তো সবাই আমরা মানি, দেশের রেসপেক্ট, কিন্তু তারপরেও ক্রিকেটের স্বার্থে অনেক কিছু হয়তো বা ডিপ্লোমেসি থাকে এখানে। যেই জিনিসটা হয়েছে আসিফ নজরুল সাহেব যে এই স্টেটমেন্টটা দিয়েছিল, ওইটা কিন্তু সে তার আগেই কিন্তু এটা চেঞ্জ করেছিল যে না, গভর্নমেন্টই ডিসিশন নিয়েছে। যাই হোক, এই কথাগুলি এখন যে পরিস্থিতি তৈরি করেছে আমাদের সবার আগে চিন্তা করতে হবে, ভবিষ্যৎ চিন্তা করতে হবে। এইগুলি কথার কাটাকাটির মধ্যে না যেয়ে আমরা কীভাবে প্ল্যান করলে ক্রিকেটটাকে আগিয়ে নিতে পারি ওইটা চিন্তা করতে হবে। সময়, পরিস্থিতি, সিচুয়েশান সবাই চেঞ্জ হবে। এখন আমাদের আগের ক্রীড়া উপদেষ্টা নেই, বর্তমান ক্রীড়ামন্ত্রী চলে আসছেন, স্বাভাবিকভাবেই তার দায়িত্ব এখন অনেক কিছু, নট অনলি ক্রিকেট, ফুটবল না। ওই বাংলাদেশের স্পোর্টস কিন্তু অনলি ক্রিকেট ফুটবল না। এখানে দেখেন মোস্ট অফ দ্য ডিসিপ্লিন যেগুলি ব্যাডমিন্টন বলেন, টেবিল টেনিস বলেন, দাবা, সব জায়গায় কিন্তু অ্যাডহক কমিটি। ডেফিনেটলি এই জায়গাগুলি তাকে অনেক বড় কাজ করতে হবে। অ্যাডহক কমিটি চেঞ্জ করতে গেলে ডিস্ট্রিক্টগুলি আগে নির্বাচন করতে হবে, ডিস্ট্রিক্টগুলি সব অ্যাডহক কমিটি। অনেক লম্বা একটা গ্যাপ কিন্তু আমাদের স্পোর্টসে চলে আসছে, এই বিভিন্ন দেশের পরিস্থিতির কারণে, চেঞ্জের কারণে চলে আসছে। এইগুলি দায়িত্ব পালন করে, এইগুলি ওভারকাম করে আমরা যদি আমাদের স্পোর্টসটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই, সবাই যার যার জায়গাতে দায়িত্ব পালন করতে হবে, এবং যেই জায়গাগুলি, যেই স্পোর্টসে যেখানে যেই যোগ্য লোকগুলি তাদেরকে ইনভলভ করা একটা বড় দায়িত্ব কিন্তু ক্রীড়ামন্ত্রীর এখন দায়িত্ব পালন করতে হবে। কারণ কোনো ডিস্ট্রিক্টে কিন্তু এখন কমিটি নেই, সবাই অ্যাডহক কমিটি। আগে ওইখানে কমিটি করতে হবে, ইলেকশন করতে হবে, তারা প্রতিনিধি পাঠাবে সেন্ট্রালি, যখন স্পোর্টস ফেডারেশনগুলি ইলেকশন করবে তাদের ওখানে প্রতিনিধি, লম্বা সময় কিন্তু এই প্রসেসের মাধ্যমে যাবে। স্বাভাবিকভাবে এই টার্মগুলো, সময়গুলি খুব ইম্পর্টেন্ট। দেখেন এই 5ই আগস্টের পরে মাঝখানে অনেক জায়গায় ক্রিকেট লিগ হয় নাই, ফুটবল লিগ হয় নাই, কারা চালাবে এরকম লোকজনও ছিল না, কমিটি ছিল না। এইটা কিন্তু বড় একটা গ্যাপ কিন্তু লম্বা সময় আমাদের সাফার করতে হবে। লিগ প্রপারলি হচ্ছে না আমাদের, কিন্তু ঢাকা লিগও এখনও প্রিমিয়ার লিগ কী হবে আমরা জানি না। এই জায়গা গত বছরও প্রপারলি হয় নাই। এই জায়গাগুলি যে আমরা না চিন্তা করি, এই গ্যাপগুলি কিন্তু বড় এফেক্ট ফেলবে আমাদের ক্রিকেটে, বলেন যে কোনো স্পোর্টসই, ক্রিকেট নট অনলি ক্রিকেট, ফুটবল, সব স্পোর্টসই। সেভাবে আমাদের সব কিছুর বাদে যেটা হলো যে কমা চলে যায়, এই জিনিসগুলি, কথাগুলি কিন্তু রিয়াকশনটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চলে, যে কোনো কথায়। হ্যাঁ, এবং ডেফিনেটলি ওরা মেন্টালি অনেক আপসেট হয়েছে, শকড হয়েছে, মেন্টালি মানে অনেক শকড হয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু কমা চলে যাওয়া কিন্তু একটা ডিফারেন্ট ওয়ার্ড। হ্যাঁ, এটা বলার আগে ওইটা চিন্তা করতে হবে যে আমরা কী বলছি। এই কথাগুলি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব চলে যায়। এবং একসাথে আপনি বলছিলেন যে আসলে ক্রীড়া প্রতিমন্ত্রীর অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেই ক্ষেত্রে আমরা মানে তিনি একজন ক্রীড়াঙ্গনের মানুষ, তিনি আমরা দেখেছি এর আগেও ক্রিকেট নিয়ে কথা বলেছেন, ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলেছেন। আপনার কি মনে হয় যে তিনি এখন ক্ষমতায় আসায় ক্রিকেট বোর্ডে কোনো পরিবর্তন আসবে কিনা? আমার মনে হয় সব কিছু নিয়ম মাফিকই প্রসেসের মাধ্যমে যাবে। যদি চেঞ্জও আসে, যদি প্রসেস মেনটেন করে কোনো কিছু চেঞ্জ আসতে হয়, আসতেই পারে, কিন্তু সব কিছু প্রসেসের মধ্যেই চলতে হবে। ক্রীড়ামন্ত্রীও যখন চেয়ারের বাইরে যখন থাকে আর চেয়ারে যখন যায়, মানুষ কিন্তু অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস মেনটেন করে কথা বলবে। আমি আশা করি যে উনিও ডেফিনেটলি ওইগুলি মেনটেন করেই এই প্রসেসের মাধ্যমে কোনো চেঞ্জ যদি নিয়মতান্ত্রিক হয়, দ্যাটস ওকে। আর যদি ডেফিনেটলি আইসিসি, আমরা সবাই জানি যে ক্রিকেট বোর্ড একটা আইসিসি রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে, বাইন্ডিংসের মধ্যে থাকতে হয়, ডেফিনেটলি ওইগুলি মেনটেন করেই সব কিছু করবে। আমার মনে হয় না যে উনি নিয়মের বাইরে যে অনেক কিছুই করবে। আমরা নতুন যেই আসলে সভাপতি এসেছেন বুলবুল ভাই, যদি বলি তার আমলে আপনি কি কোনো পরিবর্তন পেয়েছেন কিনা, যে যেই জায়গাটা মনে হচ্ছে যে ভবিষ্যৎ ক্রিকেটের জন্য ভালো আমাদের? যেই জিনিসটা হলো যে না, একটা প্রসেস। আমি মনে হয় ওভারনাইট কোনো কিছু চেঞ্জ হওয়া সম্ভব না। আপনি চাইলেও আমাদের ক্রিকেট কাঠামো যদি আমরা চিন্তা করি যে আমরা আগামী 6 মাসের মধ্যে এই ম্যাসিভ চেঞ্জ করে ফেলবো, এটা সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। বুলভাইয়ের কিছু কিছু প্ল্যান আছে যেগুলি কোচিংয়ের ক্ষেত্রে, যেগুলি প্ল্যানিং করেছে, কোচদের আপগ্রেড করা, এরকম বিভিন্ন প্রজেক্ট যেগুলি আছে, এগুলি সময়ের ব্যাপার আছে, এগুলি কিন্তু ওভারনাইট সম্ভব না। সেম ওয়েতে যেই আসুক স্পোর্টসটা চালাক, তাদের কিন্তু আমরা যদি কালকের চিন্তা করি, কালকে আমাদের এই যে সামনে আমাদের পাকিস্তান ট্যুর আছে, খালি যদি ওইটা নিয়ে চিন্তা করি, ওইটার সাকসেস নিয়ে চিন্তা করি, তাহলে কখনোই আমরা ভালো স্টেজে যেতে পারবো না। আমাদের ক্রিকেটটা কোন জায়গায় প্রবলেম, এটা ফাইন্ড আউট করতে হবে। লং টাইম প্ল্যান আমাদের, যদি দেখেন যে আমাদের প্লেয়ার তৈরি হচ্ছে, প্লেয়ার ক্লাস তৈরি, কিন্তু সাকিব, মুশফিক, তামিমের মতো ক্লাস প্লেয়ার কিন্তু পাচ্ছি না। আমাদের দরকার সাকিব, মুশফিক, তামিমের চেয়ে এক ধাপ উপরের প্লেয়ার, যারা হয়তো ওয়ার্ল্ড ডমিনেট করবে, যারা হয়তো বাংলাদেশকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করবে, বাংলাদেশকে এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ করে দেবে, ওই ধরনের ক্লাসের প্লেয়ার তৈরি করে। এই তৈরি করার জন্য আমাদের কী কী করতে হবে, এইটা আমাদের চিন্তা করতে হবে। চিন্তা করার জন্য আমাদের কিন্তু শর্টকাট কোনো রাস্তা নেই। যেটা হয়তো আমাদের সবার আগে করতে হবে, যারা প্লেয়ার তৈরি করে, কোচদের ওই স্ট্যান্ডার্ডে আপডেট করতে হবে।
সেম ওয়েতে সব ক্ষেত্রে কিউরেটর বলেন, গ্রাউন্ডস মানে বলেন, কোচ বলেন, ফিজিও বলেন, ট্রেনার বলেন, সবাইকে ওই স্টেটে রান করছি। স্কুল ক্রিকেটগুলি আমাদের জোরদার দিতে হবে, এইজ লেভেল জোর করতে হবে। আমরা চিন্তা করি ন্যাশনাল টিমের কোচ নিয়ে, ন্যাশনাল টিমে কারা কোচিং করাচ্ছে, ন্যাশনাল টিমের কোচ তো খুব বেশি চেঞ্জ করবে না, ফাইন টিউনিং, মেন্টাল সাপোর্ট ওইগুলি করবে। আমাদের মেইন প্রবলেম যেগুলি হলো রুট লেভেলে যারা কোচিং করাচ্ছে, যারা শেখাচ্ছে, তারা ওই স্ট্যান্ডার্ডের বা ওই ফ্যাসিলিটিস নিয়ে প্লেয়ারদের তৈরি করতে পারছে কি না, উইকেট, ফ্যাসিলিটিস, প্র্যাকটিস, তাদের নিজেদের আপগ্রেডেশন সব কিছু মিলিয়ে তারা তৈরি ওই ফ্যাসিলিটি তৈরি পারছে কি না। আমরা যদি তাদেরকে ওইভাবে তৈরি করতে না পারি, তাহলে কিন্তু তারা ওই কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারবে না, যেটা হয়তো আমরাও ইমপ্রুভ করছি, ডেফিনেটলি আমাদের ক্রিকেট ইমপ্রুভ করছে, কিন্তু অন্য দেশগুলি কিন্তু ইমপ্রুভ করছে যেই ওয়েতে আমরা কিন্তু তাল মিলিয়ে পিছিয়ে পড়ে যাচ্ছি। আমরা সব দেখেন T20 বলেন, T20 যদি এই T20 ওয়ার্ল্ড কাপও দেখেন, যেই ওয়েতে আপনি যদি দেখেন যে নেপাল যেই ওয়েতে ক্রিকেট খেলছে, যেই ওয়েতে ইটালির মতো টিম যেই ওয়েতে ক্রিকেট খেলছে, কানাডা ক্রিকেট খেলছে, যারা এই ধরনের ক্রিকেট খেলছে, জিম্বাবুয়ে কিন্তু ক্রিকেটটা অনেক নিচে চলে গিয়েছিল, ওরা কিন্তু আবার যেভাবে কামব্যাক করেছে, গ্রুপে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, ডমিনেটিং ক্রিকেট খেলেছে। ডেফিনেটলি আমাদের ওইগুলি চিন্তা করতে হবে, আমাদের কোন জায়গায় যেতে হবে, ওই টপ লেভেলে যেতে হলে আমাদের কী করতে হবে। এই প্রসেসগুলি লং টাইম প্ল্যান যদি না করি বা শর্টকাট চিন্তা করে কিন্তু খুব বেশি সাকসেস আমরা পাবো না। এইবার টি-20 বিশ্বকাপটা আসলে না খেলাতে কি বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেল কিনা? ডেফিনেটলি একটা ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্ট মিস করলে ডেফিনেটলি পিছিয়ে তো আর একটা টুর্নামেন্টে সব পিছিয়ে যাবে তাও বলা যাবে না। ডেফিনেটলি একটা যে কথা বলা হচ্ছিল প্লেয়ারদের, ডেফিনেটলি একটা মানে আপসেট হয়েছে অবশ্যই, কারণ একটা প্লেয়ার অনেক লম্বা সময় যদি প্ল্যান করে, একটা চিন্তা করে যে একটা ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্ট লাইফে হয়তো বা কোনো প্লেয়ারের হয়তো নাও আসতে পারে এই অপরচুনিটি, এবং এইটার বেস করে কিন্তু অনেক প্লেয়ার নিজেকে যেভাবে তৈরি করেছিল, এটা হয়তো বা এমন একটা দুইটা টুর্নামেন্ট কিন্তু দু একটা প্লেয়ারকে স্টারও তৈরি করে, নিজের ধরেন এমন একটা জায়গায় যদি পারফরমেন্স করে, অসাধারণ পারফরমেন্স করে নিজেদের কিন্তু অন্য উচ্চতা নিয়ে যাওয়ার মতো অপরচুনিটি তৈরি হয়। বিশেষ করে বিগ ইভেন্টগুলি, আইসিসি ইভেন্টগুলি কিন্তু সবাই ফলো করে, সবাই চায় এই জায়গায় পারফর্ম করুক, এই জায়গায় পারফর্ম করে নিজেকেও আপডেট করতে পারে, টিমেরও এরকম প্লেয়ার তৈরি হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে আসলে এমন হয় যে আমরা আসলে পারফর্ম করি, কিন্তু এই পারফরমেন্সটা কিন্তু আসলে ধরে রাখা মানে খুব কঠিনই মনে হয়। কারণ গেলবার আমরা দেখেছি যে সাইফ হাসান খুব ভালো করেছিল, তাকে মানে পুরো বিশ্ব কিন্তু তাকে অ্যাডমায়ার করা শুরু করেছে যে না, সাইফ হাসানের মতো একটা প্লেয়ার বাংলাদেশে রয়েছে। কিন্তু এরপরে দেখেছি তার আমরা ফল দেখেছি, আসলে তিনি ওই পারফরমেন্সটা ধরে রাখতে পারেনি। সেই ক্ষেত্রে কি আসলে মানে বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে এরকম হয় কিনা, নাকি পুরো বিশ্বেই আসলে এরকম কোনো রয়েছে? না, এইটার একটা গ্যাপ আছে। দেখেন আন্ডার-19 থেকে আমাদের অনেক প্লেয়ারই কিন্তু আন্ডার-19 এজ লেভেলে খুব ভালো পারফর্ম করে, ওয়ার্ল্ডের সব টিমগুলির সাথে ডমিনেটিং পারফর্ম করেই কিন্তু ওরা এই আন্ডার-19 লেভেলটা পাবে। তারপর একটা গ্যাপ তৈরি হয় বাংলাদেশের, এই জায়গাটা ফাইন্ড আউট করা। আপনি দেখেন যেই জায়গায় সুমন গিলরা যেই ওয়েতে, এরপরে অভিষেকরা যেই ওয়েতে আগাচ্ছে, আমরা সেম ওয়েতে আগাতে পারছি না। এই জায়গাটাই প্রবলেম আমাদের, এই জায়গাটায় আমাদের গ্যাপটা কোন জায়গায়, এইটা ডেফিনেটলি আমাদের ফাইন্ড আউট করতে হবে কোন জায়গায় গ্যাপটা, এইটাকে আমরা ওভারকাম করে সেম ওয়েতে পারফরমেন্সের গ্যাপটা আমরা আপগ্রেড করাটা ইম্পর্টেন্ট। না হলে আমরা এই লেভেলটা খুব ভালো পারফর্ম করছি, কিন্তু নেক্সট লেভেলে যে আমরা ওই পারফরমেন্সটা ক্যারি করতে পারছি না। এই জায়গায় ডেফিনেটলি আমাদের একটা হতে পারে যে মেন্টালি বা আমাদের যেই ওয়েতে নেক্সট স্টেপটা যে পারফর্ম করা উচিত, যেই টুলসগুলি দরকার, আপনার ফ্যাসিলিটিস বলেন, ম্যাচ বলেন, কম্পিটিশন বলেন, ডোমেস্টিক ক্রিকেট বলেন, মানে সব জায়গায় যেই ওয়েতে পারফর্ম করা দরকার ওই কম্পিটিশনটা কি পায় না, বা অনেক বেশি ম্যাচ খেলা দরকার, এগুলো নিশ্চয়ই একটা গ্যাপ তো অবশ্যই আছে। আমার মনে হয় এই জায়গাটায় সবচেয়ে মানে যখন শেখার বয়স, তখন কি আসলে আমাদের টেকনিক্যালি কোনো সমস্যা থাকে কিনা? এটাই আমি বলতেছি যে আমাদের এইজ লেভেলে যারা শিখাচ্ছে, আমাদের দেখেন খুব বেশি ডিফারেন্স কিন্তু অন্য দেশে হয় না। মানে যখন শেখাচ্ছে খুব বেশি হয়তো ডিফারেন্সটা তৈরি করে না, তখন ওইখানে টেকনিক্যালি কতটুকু সাউন্ড, ওইটা খুব বেশি মেজর ফ্যাক্টর করে না। তো আপনি যখন পরের স্টেপে যাবেন, প্রত্যেকটা টিমে কম্পিউটার অ্যানালিস্টের বড় রোল প্লে করে। দেখেন ওই প্লেয়ারটার ব্যাটিংয়ে কোন জায়গায় প্রবলেম, কোন জায়গাটা তার দুর্বলতা আছে, এগুলি ফাইন্ড আউট করে আপনি যখন 2টা 4টা 5টা ম্যাচ ইন্টারন্যাশনাল খেলবেন, সব কিছু আপনার ফাইন্ড আউট করে ফেলবে যে আপনার দুর্বলতা কোন, স্ট্রং পয়েন্ট কোনটা, উইক পয়েন্ট কোনটা, যেগুলি ফাইন্ড আউট করে ওরা ওই ওয়ার্কআউট করে। ওইটাই জায়গাটা আমরা হয়তো গ্যাপ হয়। আমরা অনেক প্লেয়ারই দেখবেন শুরুতে খুব ভালো সাকসেস পায়, যেটা বললেন সাইফের কথা বললেন, এরকম অনেকেই আছে, অনেক প্লেয়ার দেখবেন শুরুতে স্টার্টিংটা খুব অসাধারণ হয়, পরে যায় একটা গ্যাপ তৈরি হয় যে ওই পারফরমেন্সটা ক্যারি করতে পারছে না। এই জায়গাটা ডেফিনেটলি যখন তার ফাইন টিউনিংসগুলি যখন হয়, তখন ফাইন্ড আউট করতে পারে যে তার প্রবলেম কোন জায়গায়, তখন একটা ওইটাই আমাদের কাজ। তখন ওই সময়টায় তাকে কীভাবে আপগ্রেড করবে, তার এই প্রবলেমটাকে ওভারকাম করে নেক্সট স্টেপে নিয়ে যাবে, তখন কিন্তু আমাদের ট্যাঙ্ক বলেন, কোচিং স্টাফ বলেন, তাদের নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা আরও আলোচনা করবো। আমাদের একটা বিরতিতে যেতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমন বিয়ন্ড নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
সবাইকে আবার স্বাগত জানাচ্ছি কেমন বিয়ন্ড দ্য গ্যালারি দর্শক। আমরা কথা বলছিলাম আগামীর ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। আমার সাথে আছেন সানোয়ার হোসেন, সাবেক ক্রিকেটার, এবং আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল। চাইলে আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্নটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সানোয়ার হোসেন, যেমনটা আসলে আমরা একটু কথা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেটের যেই উন্নয়ন, সেই উন্নয়নের পথে কি আপনার মানে যদি কিছু পয়েন্ট চিহ্নিত করেন, সেই জায়গায় কোন জিনিসটা সবচেয়ে বড় বাধা মনে হয় আপনার কাছে? আমার মনে হয় আমরা অনেক সময় কথাটাই বেশি বলি, কি বলি না বলি, কাজটা প্ল্যান ওয়াইজ করি না অনেক সময়, অনেক ক্ষেত্রেই। ধরেন আমি দুইটা আগে এক্সাম্পল দিই। আমরা যখন বিপিএলে খেলাটা যখন বন্ধ করলাম, তখন প্লেয়ারদের উচিত ছিল, আমার ব্যক্তিগত মতামত, এটা প্লেয়ারদের উচিত ছিল একটু সময় দেওয়া বোর্ডকে, যে এই ডিসিশনগুলি তোমার আমরা খেলছি, আগামী 2 দিন খেলছি, না হলে আমরা কিন্তু অন্য চিন্তা করব। তাহলেও কিন্তু ওই প্রবলেমটা, ওই একদিন যে ক্রিকেট বন্ধ ছিল, যেই এফেক্টটা পড়েছে, এটা হতো না। সেই মতে আমরা বলবো যে আমরা কিন্তু একবারে বলে ফেলছি আমরা ওয়ার্ল্ড কাপে যাব না। এটা না বলে যদি আমরা একটা গ্যাপ রাখতাম, আলোচনার রাস্তা রাখতাম, তাহলে হয়তো বা এটার একটা সমাধান হতে পারতো ক্রিকেটটা। এই জন্য আমরা খালি কথা বলি অনেক, কাজটা না করে। আমাদের দেখেন সামনে অনেকগুলি সিরিজ, কিন্তু পাকিস্তান আসতেছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা আছে, ইন্ডিয়া আছে, মেবি নিউজিল্যান্ড আছে, অনেক খেলা। আমরা কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট টাইম আমাদের। ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা কোন জায়গায় আছে আমরা নিজেরাও জানি। টি20 ওয়ার্ল্ড কাপ হয়তো আমরা সরাসরি খেলবো, এটা বোধহয় পাওয়া গিয়েছে, কিন্তু আমরা কিন্তু ওয়ানডে ক্রিকেটে কিন্তু কোন জায়গায় আছে আমরা কিন্তু আমাদের খুব একটা ভালো স্টেজে নাই। এই জায়গাটি ইমপ্রুভ করা অনেক জরুরি। এই জায়গাগুলি প্ল্যান করা দরকার। আমরা টেস্ট ক্রিকেটে কীভাবে ইমপ্রুভ করতে পারি, এই জায়গাগুলি চিন্তা করার অনেক সময় আছে, এগুলি প্ল্যান করার সময় আছে। আমরা কথা না বলি যে যার যার ডিপার্টমেন্ট এখনও, মানে ধরেন ক্রিকেট বোর্ডের বেশ কিছু কমিটি আছে, যাদের হয়তো কারো দায়িত্ব এইজ লেভেল, কারো দায়িত্ব হয়তো সিনিয়র ক্রিকেট অপারেশন, বিভিন্ন দায়িত্ব আছে। এই দায়িত্বগুলি প্রপারলি প্ল্যান ওয়াইজ যদি না করতে পারি, তাহলে আমাদের ক্রিকেটটার ইমপ্রুভমেন্ট খুবই ডিফিকাল্ট। এখানে যেরকম কেউ হয়তো গ্রাউন্ডসের দায়িত্বে পাইলটের আছে, পাইলট মাঠ নিয়ে কাজ করছে। সব কিছু মিলিয়ে একটা সমন্বয়ের মাধ্যমে ক্রিকেটটা, বিশেষ করে আমাদের ঢাকার সামনে লিগ কীভাবে হবে কিন্তু আমরা জানি না এখনও। এটা কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম ঢাকা লিগের মাধ্যমে কিন্তু প্লেয়ারদের রুজি বলেন, এইজ বলেন, অনেক প্লেয়ার কিন্তু আস্তে আস্তে ক্রিকেটকে সরে যাবে। কিন্তু আমি যেটা বললাম, গতবারও কিন্তু প্রপারলি লিগ হয় নাই, সেই মতো এইবারও যদি না হয়, এই ছেলেগুলি যে এতদিন হার্ডওয়ার্ক করবে, এই যে এটার মধ্যে টাইম ইনভলভ করবে, ফ্যামিলি আছে, তাদের চলার যে ক্রিকেট স্পোর্টসটা কিন্তু অনেক এক্সপেন্সিভ এখন। যে আপনি একটা ব্যাট কিনতে গেলে অনেক পয়সা লাগে, বল কিনতে পয়সা লাগে, প্র্যাকটিস করতে পয়সা লাগে, জুতা কিনতে হিউজ পয়সা লাগে, ফিটনেস ধরে রাখার জন্য অনেক কিছু কাজ করতে হয়। এইটাকে কীভাবে আমরা কাঠামোর মধ্যে ক্রিকেটটা কীভাবে মাঠে রাখতে পারি, অনেক বেশি ক্রিকেট ইনভলভমেন্ট রাখতে পারি, এইটা চিন্তা করা অনেক বেশি জরুরি। প্লাস হলো প্রপার স্ট্রাকচার, প্রপার উইকেট, ভালো ফ্যাসিলিটিস, সব কিছু দিয়ে ক্রিকেটটাকে কীভাবে মাঠে রাখতে পারি, এটা সবার আগে চিন্তা করতে হবে। এবং আমরা যদি দেখি যে বাংলাদেশের যে ক্রিকেটারদের যে অবস্থা, আমরা কিন্তু এবার কোনো A+ ক্যাটাগরির ক্রিকেটার খুঁজে পাইনি। মানে চুক্তিতে আমরা যদি বলি যে তাসকিন ছিলেন, তিনি এবার নাই। এটা একটা ফর্মেট, এটা বোধহয় 3 ফরম্যাটে খেলার জন্য হয়তো বা আমাদের এমন একজন ক্রিকেটার নাই যিনি 3 ফরম্যাটে খেলবেন। হ্যাঁ, আমাদের সময়ের সাথে সাথে আমি যেটা বললাম যে আমাদের প্লেয়ার কিন্তু অনেক আছে। মানে আমি চাচ্ছি এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি প্লেয়ার, ডেফিনেটলি কোয়ালিটি প্লেয়ার আছে, এক্সট্রা অর্ডিনারি। আমি যেটা বললাম এক্সাম্পল, যারা হয়তো বাংলাদেশ ক্রিকেটটাকে ডমিনেট করে, ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করে বাংলাদেশ ক্রিকেটটা আরেকটা নেক্সট স্টেজে নিয়ে যাবে। আমরা যেভাবে একটু আগে বলছিলাম, সাকিব মুশফিকরা বাংলাদেশ ক্রিকেটটাকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে আসছে। কিন্তু সাকিবদের অ্যাবিলিটির একটা লিমিটেশন ছিল, যারা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার মতো এতগুলি প্লেয়ার বা এতগুলি অ্যাবিলিটি ওদের কাছে ছিল না। আমাদের ওরকম ক্রিকেটার প্রডিউস করতে হবে। আমরা চাই আসলে সব বাধা বিপত্তি পেরিয়ে আসলে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে সানোয়ার হোসেন। আজকে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।